গত চ্যাপ্টারে তোমাদের এসপিপি দেওয়া হয়েছিল, এটা তো সবাই পার্টিসিপেট করছিল। জি জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? মানে এসপিপি তে তো এর আগে কোনো টিচার জয়েন করে না মনে হয়, নাকি না করেছিল? স্যার করানো হয়েছিল। আচ্ছা, তো এসপিপি তে হচ্ছে সবাই পার্টিসিপেট করছো। আচ্ছা, স্যার আপনার কোনো সমস্যা আছে গত চ্যাপ্টারে? কারো কোনো কোথাও বোঝো নাই বা কিছু? আজকে আমরা হচ্ছে নতুন চ্যাপ্টার শুরু করব, এবং আমাদের আজকে চ্যাপ্টারটার নাম হচ্ছে জেনারেল অ্যাডাপ্টেশন, মানে সেল অ্যাডাপ্টেশন, সেল ইনজুরি আর হচ্ছে সেল ডেথ। তো জি, শুরু করি আমরা তাহলে। দেখা যাচ্ছে তো না? জি জি স্যার। স্যার, দেখা যায়। আচ্ছা, সো এখানে শুরুতে যেটা বলা হয়েছে যে ডিজিজের ক্ষেত্রে যে বলা হয়েছে যে মডার্ন প্যাথোলজি হচ্ছে মেইনলি ডিপেন্ড করবে হচ্ছে যে দুইটা জিনিসের উপরে, যে যে কোনো ডিজিজই স্টার্ট হয় হচ্ছে মলিকুলার এবং ফাংশনাল চেঞ্জ অফ সেল। তার মানে এটা আমরা গত লেকচারেও বলছি যে যে কোনো ডিজিজই হচ্ছে দুইটা জিনিসের কারণে হয়। একটা হচ্ছে কিসের জন্য, ফাংশনাল, এবং হচ্ছে তার স্ট্রাকচারাল চেঞ্জ হইলেই দেখা গেছে কি হবে, ডিজিজটা হবে। কোন একটা অর্গানের বা কোন একটা হোল বডিতে যদি ফাংশনাল অথবা স্ট্রাকচারাল চেঞ্জ আসে তাহলে হচ্ছে ডিজিজ তৈরি হয়। এবং আমরা যদি কোনো একটা সেলকে দেখি, একটা নর্মাল সেল, প্রত্যেকটা সেলই আমাদের বডিতে হচ্ছে একটা ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করে, এবং এই ব্যালেন্সটাকে আমরা বলি হোমিওস্টেসিস। এই টার্মটা মনে হয় আমরা জানি, হোমিওস্টেসিস ফিজিওলজিতে পড়ানোর কথা। সো হোমিওস্টেসিস হচ্ছে নর্মাল স্টেট অফ সেল। তার মানে হচ্ছে প্রত্যেকটা সেলই হচ্ছে নর্মাল স্টেট মেনটেন করার চেষ্টা করে। এবং যখনই আমরা সেলকে কোনো ধরনের স্ট্রেস দেই, স্ট্রেস বলতে আমরা এখানে বোঝাইতে পারতেছি হচ্ছে কি, যে অক্সিডেটিভ স্ট্রেস। আমরা এটা জানি যে অক্সিডেটিভ স্ট্রেসটা কি, যে বডিতে যদি কোনো কারণে আমরা জানি যে বডিতে অক্সিডেশন রিয়েকশন হয়, এবং এই অক্সিডেশন রিয়েকশনটাকে মেনটেন করার জন্য বডিতে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটা আমি পড়াইছিলাম তোমাদের ইনঅর্গানিক ফার্মাসি 2 তে। তো ওই অ্যান্টিঅক্সিডেন্টটা কি করে, অলওয়েজ মেনটেন করার চেষ্টা করে যাতে করে বডিতে অক্সিডেশন রিয়েকশনটা বেশি না হয়ে যায়। কারণ অক্সিডেশন রিয়েকশন আমরা বলছি হচ্ছে আমাদের এজিং, তারপর বিভিন্ন নিউরো ডিজেনারেটিভ ডিজিজ লাইক আলঝেইমার ডিজিজ, তারপরে হচ্ছে ইভেন ক্যান্সার তৈরি করার জন্য দায়ী। সো স্ট্রেস বলতে বোঝাচ্ছে হচ্ছে এখানে যদি কোনো কারণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং হচ্ছে অক্সিডেন্ট এই দুটার মধ্যে ব্যালেন্সের যদি কি হয়ে যায়, ডিফারেন্স তৈরি হয়, দেখা গেছে অক্সিডেন্টের পরিমাণ বেড়ে গেছে, অ্যান্টিঅক্সিডেন্ট কমে গেছে, তাহলে বডিতে অক্সিডেশন স্ট্রেস তৈরি হবে। আরেকটা হইতে পারে যেমন হচ্ছে পরিবেশের বিভিন্ন ধরনের ফ্যাক্টর হইতে পারে, যেমন লাইট, তারপর হচ্ছে সানলাইট, তারপর হচ্ছে হিট, এরাও হচ্ছে স্ট্রেস তৈরি করে। অথবা যে কোনো ধরনের ইনজুরিয়াস স্টিমুলে যদি আমরা কোনো একটা নর্মাল সেলকে দেই, তখন নর্মাল সেলটা দুইটা কাজ করতে পারে। একটা হচ্ছে সে শুরুতে অ্যাডাপ্ট করার চেষ্টা করতে পারে, যে ওই সিচুয়েশনটা যেটা আমরা তাকে দিচ্ছি, যে স্ট্রেসটা আমরা তাকে দিচ্ছি, সে নিজে নিজে চেষ্টা করবে যে যাতে করে সে ওই সিচুয়েশনটার সাথে নিজেকে খাপ খাওয়াতে পারে। আর এটা না করতে পারলে, যদি সে অ্যাডাপ্ট করতে না পারে, তাহলে সে যেটা করবে সেটা হচ্ছে তার মধ্যে ইনজুরি দেখা দিবে, যেটাকে আমরা সেল ইনজুরি বলি। তার মানে হচ্ছে তার যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা কি হবে, চেঞ্জ হইতে পারে, যেটাকে আমরা সেল ইনজুরি বলি। এখন সেল ইনজুরি একটা হইতে পারে সিভিয়ার সেল ইনজুরি, আর একটা হচ্ছে মডারেট বা মাইল্ড সেল ইনজুরি। মাইল্ড মডারেট মানে হচ্ছে হালকা বা মিডিয়াম মানের ইনজুরি হয়েছে সেলে, যেটা হচ্ছে রিভার্সিবল হবে। রিভার্সিবল মানে হচ্ছে সেলটা আবার পুনরায় নর্মাল স্টেজে ফিরে যেতে পারবে। আর সিভিয়ার এন্ড প্রোগ্রেসিভ যেটা হবে, যদি সেল ইনজুরি হয়, তাহলে দেখা গেছে এটা ইরিভার্সিবল। তার মানে হচ্ছে সে কি করতে পারবে না, পূর্বে নর্মাল অবস্থায় ফিরে যেতে পারবে না, এতে করে তার সেল ডেথ হবে। এখন সেল ডেথ হইতে পারে দুই ভাবে, একটা হচ্ছে নেক্রোসিস এবং হচ্ছে অ্যাপোপ্টোসিস। এই দুইটা প্রসেসের মাধ্যমে সেল ডেথ হইতে পারে। এই দুইটা কি আমরা অনেক ডিটেইলে দেখবো। জাস্ট এখন এখানে জেনে রাখো যে অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ, আর নেক্রোসিসটা হচ্ছে নর্মাল সেল ডেথ। নর্মাল সেল ডেথ বলতে বোঝানো হচ্ছে যেমন হচ্ছে যে তোমার আমাদের বডিতে অলওয়েজ সেলের ব্যালেন্স মেনটেন করার জন্য বডি নিজের মতো করে কিছু কিছু সেলকে কি করে দেয়, কিল করে বডি থেকে রিমুভ করে দেয়। এটা হচ্ছে নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিসটা হচ্ছে নর্মাল প্রসেস। স্যার আমরা যে হ্যাঁ, বলো। স্যার নেক্রোসিসের মধ্যে যে পড়ছিলাম আর কি, পুষ্টিগত কারণে কিছু সেল মারা যায় আর জিনগত কারণে অ্যাপোপ্টোসিস ছিল স্যার। হুম হুম। এটা জিনগত কারণে অ্যাপোপ্টোসিস ছিল বলতে এখানে নর্মালি ওইটা তো তোমাকে উদাহরণ দিয়ে বুঝাইছে যে কি কি, যেমন নেক্রোসিসের আন্ডারে কি হইতে পারে, যে পুষ্টিগত কারণে তুমি বললা যে সেল মারা গেছে, এটা হচ্ছে হ্যাঁ। এখন তোমার বডিতে তুমি মনে করো কি করতে পারতেছো না, যে
নর্মাল সেল ডেথ বলতে কি বোঝাচ্ছে এখানে আমরা, যে দেখো যে তুমি ঠিকভাবে খাবার নিতে পারতেছো না, বা তোমার মনে করো খাওয়ার অ্যাবিলিটি কম, মানে নাই, দেখা যাচ্ছে তুমি গরিব বা কেউ একজন গরিব মানুষ, তো তার বডিতে দেখা গেছে যে কিছু সেল নর্মালি বডি কি করবে, রিমুভ করে দিবে যাতে করে বডির বার্ডেন কমে যায়। যে তুমি তাকে এনার্জি দিতে পারতেছো না, এতে করে দেখা গেছে বডি নিজের মতো করে অ্যাডজাস্ট করবে। এটাকে আমরা নর্মাল প্রসেস বলতেছি, যে বডি নর্মালি দেখা গেছে এটা করতেছে। আর অ্যাপোপ্টোসিসটা হচ্ছে তোমার জিনগত, বলতে তোমাকে এখানে বোঝানো হচ্ছে, যেমন তুমি মনে করো এটাকে বলা যায় কাইন্ড অফ এরকম যে প্রোগ্রাম করা আর কি, তোমার জিনের মধ্যে প্রোগ্রাম করা থাকবে। ঠিক আছে, অ্যাপোপ্টোসিসটা মেইনলি এই উদাহরণ দিয়ে আসলে ওইভাবে বোঝানো যাবে না। অ্যাপোপ্টোসিস একটা হচ্ছে নর্মাল প্রসিডিওর, নেক্রোসিস, আর অ্যাপোপ্টোসিসটা হচ্ছে অ্যাবনর্মাল প্রসিডিওর। অ্যাবনর্মাল প্রসিডিওর হইতে পারে, এটা হইতে পারে যেমন তোমার মনে করো কোনো অ্যান্টি ক্যান্সার ড্রাগ, কারো যদি বডিতে মনে করো তোমার হচ্ছে ক্যান্সার থাকে, তাকে মনে করো তুমি হচ্ছে অ্যান্টি ক্যান্সার ড্রাগ দিয়ে সেল রিমুভ করালা, দিস ইজ অ্যাপোপ্টোসিস। মানে তুমি যে চাইছো দ্যাটস ওয়াই এটা হয়েছে। আর নেক্রোসিসটা হচ্ছে তোমার মনে করো নর্মাল বডি ফাংশনে হবে, নর্মালি হবে, হোমিওস্টেসিস মেনটেন করার জন্য। তার মানে হচ্ছে নেক্রোসিসটা হচ্ছে নর্মালি হবে, অ্যাপোপ্টোসিসটা হচ্ছে নর্মালি হবে না, অ্যাবনর্মালি হবে। ঠিক আছে, তো এইটা ওই উদাহরণ দিয়ে তুমি বুঝাইতে পারবে না যে নেক্রোসিসটা ঠিক আছে, বাট অ্যাপোপ্টোসিসটা যে জিনের মধ্যে প্রোগ্রামড, এই ব্যাপারটা এরকম না অনেকটাই। সো এটা হচ্ছে মোটামুটি যদি ফ্লো চার্ট আকারে দেখায়, যে আমরা যদি স্ট্রেস বা হচ্ছে ইনজুরিয়াস স্টিমুলি দেই, তাহলে কি কি ধরনের স্টেজ পার করতে পারে একটা সেল। যে শুরুতে সে অ্যাডাপ্ট করার চেষ্টা করবে, আস্তে আস্তে হচ্ছে সে অ্যাডাপ্ট করতে না পারলে ইরিভার্সিবলি হচ্ছে সে কি করবে, ডেথ হবে, সেল ডেথ হবে। আচ্ছা, এখন সেল অ্যাডাপ্টেশন জিনিসটা কি? অ্যাডাপ্টেশন মানে হচ্ছে খাপ খাওয়ানো, আর সেল অ্যাডাপ্টেশন মানে হচ্ছে সেল যখন কোনো ধরনের ফিজিওলজিক্যাল অথবা প্যাথোলজিক্যাল কোনো একটা স্টিমুলি দেওয়া হয় সেলকে, এবং সে কি করবে, ওই ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল ওই চেঞ্জটার সাথে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করবে এবং সার্ভাইভ করার চেষ্টা করবে, তাকে আমরা বলি হচ্ছে সেল অ্যাডাপ্টেশন। তার মানে হচ্ছে সেলকে যখন আমরা কোনো ধরনের স্টিমুলি দেই, ফিজিওলজিক্যাল হইতে পারে অথবা প্যাথোলজিক্যাল হইতে পারে, এই ধরনের স্টিমুলি দেওয়ার পরে সেলটা কি করবে, ওই স্টিমুলির সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করবে এবং সার্ভাইভ করার চেষ্টা করবে, এবং এটার জন্য সে কি নিজের কিছু ফাংশনাল অথবা স্ট্রাকচারাল চেঞ্জ নিয়ে আসবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে কি সেল অ্যাডাপ্টেশন। এবং এই যে স্ট্রাকচারাল এবং ফাংশনাল চেঞ্জ নিয়ে আসবে, কি কি ধরনের চেঞ্জ নিয়ে আসতে পারে, হয় সে তার সংখ্যা বাড়ায় দিতে পারে, অথবা সে তার সাইজ বাড়ায় দিতে পারে, অথবা সাইজ কমায় দিতে পারে সেলটা, অথবা তার হচ্ছে সংখ্যা কমায় দিতে পারে। এই যে কন্ডিশন গুলা, যে সেল কি করতে পারে, তার সাইজ বাড়াইতে পারে অথবা সাইজ কমাইতে পারে বিভিন্ন ধরনের স্টিমুলির এগনিস্টে রেসপন্স হিসেবে, অথবা সে তার সংখ্যা কমাইতে পারে অথবা সংখ্যা বাড়াইতে পারে। তারপর তার ফাংশনাল বা মেটাবলিক অ্যাক্টিভিটি গুলা সে চেঞ্জ করতে পারে। তার মানে হচ্ছে সে আগে এনার্জি বেশি ইউটিলাইজ করতে, এখন এনার্জি কম ইউটিলাইজ করবে বা কম প্রডিউস করবে, এবং তার ফাংশনাল কিছু চেঞ্জ আসবে। এই ধরনের চেঞ্জ গুলো হচ্ছে নর্মালি কি করে, সে বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল এবং হচ্ছে প্যাথোলজিক্যাল যখন স্টিমুলি তাকে দেওয়া হয় তখন সে নিয়ে আসে, এবং এটার মাধ্যমে সে সার্ভাইভ করার চেষ্টা করে। সেটাকে আমরা বলতেছি হচ্ছে সেল অ্যাডাপ্টেশন। এবং এটা হচ্ছে কাইন্ড অফ রিভার্সিবল। তার মানে হচ্ছে যখনই ওই ফিজিওলজিক্যাল অথবা প্যাথোলজিক্যাল যে স্টিমুলিটা আমরা তাদেরকে দিচ্ছি বা সেলকে দিচ্ছি, এটাকে যখনই আমরা রিমুভ করব তখনই দেখা যাচ্ছে সেলটা আগের স্টেজে চলে যাবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে সেল অ্যাডাপ্টেশন বলতেছি। তার মানে সেল অ্যাডাপ্টেশনটা কি, একজন বলো। পারবা কেউ বলতে? স্যার এটা রিভার্সেবল, মানে কোনো কিছুর মাধ্যমে যদি স্যার এটা কি অটোমেটিক পরিবর্তন হবে নাকি আমাদের অটোমেটিক হবে কোনো নিজের মতো ট্রিটমেন্টের করে, মানে মাধ্যমে? অটোমেটিক হবে। তার মানে হচ্ছে আমরা যখন তাকে কোনো ধরনের সিচুয়েশনে ফেলে দেব, তখন এটা উদাহরণ দিলে একটু পরে বুঝতে পারবা যে এই জিনিসটা অটোমেটিক, এবং এটা আমরা দেখি সব সময়, বাট আমরা হয়তো ভিজুয়াল মানে বুঝতেছি না যে এটাই সেল অ্যাডাপ্টেশন। ঠিক আছে, সেল অ্যাডাপ্টেশনটা বলছি যখনই আমরা কোনো সেলকে, বডির সেলকে ফিজিওলজিক্যাল অথবা প্যাথোলজিক্যাল স্টিমুলি দিব বা স্টিমুলেশন দিব, তখন সে কি করবে, নিজের মতো করে চেঞ্জ নিয়ে আসবে নিজের মধ্যে, যাতে করে হচ্ছে সে ওই নতুন যে স্টিমুলি গুলো আমরা তাকে দিচ্ছি তার সাথে সে খাপ খাওয়াতে পারে। এবং এই যে চেঞ্জ নিয়ে আসবে বলছি, যে একটা সেল তার নিজের মধ্যে চেঞ্জ আনবে, কি কি ধরনের চেঞ্জ আনবে, যে সে হচ্ছে তার সাইজ ইনক্রিজ করতে পারে, সাইজ ডিক্রিজ করতে পারে, অথবা সে সংখ্যা বাড়ায় দিতে পারে, সংখ্যা কমায় দিতে পারে নিজের।
এই ধরনের এবং তার স্ট্রাকচারাল এবং ফাংশনাল চেঞ্জ নিয়ে আসবে। এবং আমরা বলছি যে এটা হচ্ছে রিভার্সিবল, তার মানে হচ্ছে যখনই আমরা স্টিমুলিটাকে রিমুভ করব বা সরায় নিব তখনই হচ্ছে সেল আগের স্টেজে চলে যাবে। এবং এটা আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো একটু পরে যখন আমরা উদাহরণ দেখবো। যেমন সেল অ্যাডাপ্টেশন দুই ধরনের, একটা বলা হয়েছে ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যাডাপ্টেশন। ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশনটা হবে বিভিন্ন ধরনের লিগ্যান্ড বা এন্ডোজেনাস সাবস্টেন্সের এগনিস্টে বা রেসপন্স হিসাবে। সে ফর এক্সাম্পল আমরা দেখছি যে বিভিন্ন ধরনের সিচুয়েশন যদি হয়, যেমন প্রেগনেন্ট ওমানের ক্ষেত্রে দেখা গেছে যে তার বডিতে বিভিন্ন ধরনের চেঞ্জ আসে, তার ব্রেস্ট ইনক্রিজ করে, তারপর হচ্ছে তার ইউটেরাস দেখা গেছে প্রসারিত হয়, যেটা জরায়ু সেটা প্রসারিত হয়ে যায়, কারণ হচ্ছে বিভিন্ন হরমোনের কারণে। এবং এই যে প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে দেখা গেছে যে তার বডির চেঞ্জটা আসতেছে তার ওই সিচুয়েশনে জাস্ট বিকজ বিভিন্ন হরমোনাল অ্যাক্টিভিটিস এর কারণে, এটা হচ্ছে তার ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন। ঠিক আছে। আরেকটা জিনিস ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশনের উদাহরণ হচ্ছে, যেমন হচ্ছে একজন, আমরা যদি নর্মাল একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে হচ্ছে যেমন বিভিন্ন বডি বিল্ডাররা যখন দেখা গেছে যে তার বডিতে মানে বডিকে স্ট্রেচ করতেছে বা বডিকে বিভিন্ন ধরনের লোড দিচ্ছে, যেমন আমরা দেখতেছি যে সে কন্টিনিউয়াসলি ভারী ওয়েট উঠাচ্ছে নামাচ্ছে, এতে করে দেখা গেছে যে তার ওই যে জায়গা, যেমন যে হাতটা সে ইউজ করতেছে এটা করার জন্য, ওই হাতের মাসেল গুলা প্রসারিত হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে। সো এটা হচ্ছে কি তার ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন, যে তার হাতের ওয়ার্কলোড বেড়ে যাওয়ার কারণে কন্টিনিউয়াসলি তার হাতটা ওইভাবে কি করতেছে, অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছে বিভিন্ন চেঞ্জ এনে। এখানে তার চেঞ্জটা আসতেছে কি, যে তার হাতের যে টিস্যু বা সেল গুলো আছে সেগুলা কি হয়ে যাচ্ছে, সাইজে এবং সংখ্যায় ইনক্রিজ করতেছে। বুঝতে পারছো? জি স্যার। এটা হচ্ছে এক ধরনের চেঞ্জ। তারপর একটা হচ্ছে কি প্যাথোলজিক্যাল অ্যাডাপ্টেশন। প্যাথোলজিক্যাল অ্যাডাপ্টেশনের কোনো উদাহরণ কি জানা আছে আমাদের? মানে দিতে পারবা এখন যে হ্যাঁ, ডিজিজ হইলে এই ধরনের সিচুয়েশন হয়, এই অর্গানটা এই ধরনের মানে চেঞ্জ আসে। হ্যাঁ, স্যার এটা পানি হচ্ছে অসুখ যেমন হতে পারে, এটা কি প্যাথোলজিক্যাল না ফিজিওলজিক্যাল? ইনফ্লামেশনের হাতটা ক্ষেত্রে, ফুলে যেমন যায় যে। হচ্ছে ইনফ্লামেশন হচ্ছে কাইন্ড অফ হিলিং একটা প্রসিডিউর। কোন একটা অর্গানের দেখা গেছে যে যদি কোনো কারণে মানে ইনফেকশন হয়, তখন ওই জায়গাটা ইনফ্লামেশন হয়, ফুলে যায়, এবং ফুলে যাওয়ার প্রসিডিউরটা কিন্তু কাইন্ড অফ একটা হিলিং প্রসেস। যে এটা শুরু হইলেই হিল করা শুরু করে, ওই জায়গাটা ঠিক হওয়া শুরু করে। সো এটা হচ্ছে একটা প্যাথোলজিক্যাল অ্যাডাপ্টেশন কাইন্ড অফ। আরেকটা উদাহরণ যদি বলি তাহলে যেমন হচ্ছে একজন পেশেন্টের ক্ষেত্রে, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে যেটা হয় যে হিমোডাইনামিক লোড, যেমন হচ্ছে যাদের হাইপার টেনশন আছে তাদের দেখা গেছে হিমোডাইনামিক লোড বেড়ে যাচ্ছে। আচ্ছা, হিমোডাইনামিক লোড বেড়ে যাচ্ছে বলতে বোঝানো হচ্ছে যে তার যা প্রেশার আছে দেখা গেছে তার ওই বডিতে হচ্ছে তার দেখা গেছে হয় ব্লাড ভলিউমটা বেড়ে যাচ্ছে। সো ব্লাড ভলিউম বেড়ে যাওয়ার কারণে যেটা হয় যে ব্লাড ভলিউম বেড়ে যাওয়া তার মানে কি এখন হার্টের কাজ বেড়ে যাচ্ছে, কারণ ব্লাডের পরিমাণ বেড়ে যাওয়া তার মানে কি হার্ট এখন বেশি পরিমাণে ব্লাডকে কি করা লাগবে, পাম্প করা লাগবে। এবং বেশি পরিমাণে ব্লাডকে পাম্প করার জন্য তার কি দরকার, বেশি পরিমাণে এনার্জি দরকার। এই যে এনার্জিটার দরকার হচ্ছে, এই এনার্জি দরকার হওয়ার কারণে দেখা যাচ্ছে হার্টের যে মাসেলটা আছে এই মাসেলটা নিজের মতো করে মডিফিকেশন নিয়ে আসতেছে নিজের মধ্যে। দেখা যাচ্ছে মাসেলটা আরো ভারী হয়ে যাচ্ছে, আরো থিক হচ্ছে, পুরু হচ্ছে, যাতে করে সে বেশি পরিমাণে এনার্জি জেনারেট করতে পারে এবং বেশি পরিমাণে ব্লাডকে সে পাম্প করতে পারে। সো এটা হচ্ছে একটা প্যাথোলজিক্যাল অ্যাডাপ্টেশন, যেটা হচ্ছে মেইনলি কিসের জন্য, হাইপার টেনশনের কারণে, হাইপার টেনশন পেশেন্টের মধ্যে। বুঝতে পারছি? জি স্যার। বাকিরা কি ঘুমাচ্ছে নাকি সকাল সকাল? হুম। না স্যার। এত সকালে, এত সকালে বুঝতেছি সবাই। হ্যাঁ, জি স্যার। এত সকালে ক্লাস নিলে এটা একটা প্রবলেম, এই ঘুম ঘুম এটা টিচারেরও ঘুম আসে, স্টুডেন্টদেরও ঘুম আসে। আচ্ছা, সো এই যে আমরা বলছি কয়েকটা নাম বলছি একটু আগে, যে বিভিন্ন ধরনের চেঞ্জ আসে সেলের মধ্যে, এই চেঞ্জ গুলাকে আমরা বলছি যে সেলের সাইজ ইনক্রিজ করবে, সেলের সংখ্যা ইনক্রিজ করবে, সংখ্যা ডিক্রিজ করবে, সেলের সাইজ ডিক্রিজ করবে। যে সেল অ্যাডাপ্ট করার জন্য এই চেঞ্জ গুলো নিয়ে আসে, প্রত্যেকটারই আলাদা টার্মিনোলজি আছে, নাম আছে, যেটা এখানে দেয়া আছে। আমরা এটা ওয়ান বাই ওয়ান যাবো যে কোনটা কি জিনিস। যেমন শুরুতে যেটা আছে সেটা হচ্ছে হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া জিনিসটা কি, হাইপারপ্লাসিয়া মানে হচ্ছে যখন কোন একটা টিস্যুতে বা অর্গানে যখন
কোন একটা ফিজিওলজিক্যাল অথবা প্যাথোলজিক্যাল স্টিমুলি দেওয়া হবে, তখন ওই অর্গান বা ওই টিস্যুতে সেলের সংখ্যা ইনক্রিজ করবে। যেমন উপরে দেখা গেছে যে 4টা সেল ছিল, স্টিমুলি দেওয়ার পরে সংখ্যাটা হয়ে গেছে কয়টা? সংখ্যাটা হয়ে গেছে 7টা। তার মানে 3টা সেলে ইনক্রিজ করছে, 3টা সেলের সংখ্যা বেড়ে গেছে, কারণ হচ্ছে আমরা কোন একটা স্টিমুলি ওই অর্গানটাকে দিচ্ছি। এটাকে বলা হয় হাইপারপ্লাসিয়া। তার মানে হচ্ছে কোন একটা অর্গান বা টিস্যু যখন স্টিমুলি পাওয়ার পরে ওই অর্গান বা টিস্যুতে সেলের সংখ্যা ইনক্রিজ করে যায়, তখন তাকে আমরা বলি হচ্ছে কি হাইপারপ্লাসিয়া। ঠিক আছে? এবং হাইপারপ্লাসিয়া হওয়ার জন্য অবশ্যই ওই টিস্যু বা অর্গানই হাইপারপ্লাসিয়া হবে যেখানে সেলগুলার সংখ্যা বৃদ্ধির বা সেলগুলার ডিভিশন করার অ্যাবিলিটি আছে। মানে সংখ্যাগুলা, মানে সেলগুলার নাম্বার ইনক্রিজ করতে পারে বা সেলগুলা ডিভাইড করতে পারে। ওই অর্গান বা টিস্যুতেই হচ্ছে হাইপারপ্লাসিয়া হবে। তো হাইপারপ্লাসিয়া কি বুঝছি? কে বলবে আমাদের হাইপারপ্লাসিয়া? হাইপারপ্লাসিয়া বলবে হচ্ছে আমাদের মোহাইমিন, বলো, মোহাইমিনুল ইসলাম বলো। হাইপারপ্লাসিয়া কি জিনিস? শোনা যাচ্ছে মোহাইমিন? জি স্যার। আচ্ছা, কে বলতে পারবা বলো, রাত্রি ছাড়া আর কে পারবা বলো। স্যার হাইপারপ্লেসিয়াতে আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা তো জানি স্যার, এই সেলগুলা যখন বৃদ্ধি পায় স্যার, প্রত্যেকটা সেল একটা থেকে ডাবল হয়ে যায়। কিন্তু হুম। এই যে স্যার 4টা সেল থেকে 7টা সেল হয়েছে, কিন্তু এই যে তো হওয়ার কথা ছিল স্যার 8টা। এইখানে মেইনলি আমরা দেখাইছি 7টা, এটা জাস্ট এক্সাম্পল, ইটস নট অ্যাবাউট জাস্ট এই যে মেনটেন করে, রেশিও মেনটেন করে দেখানো। এখানে আমরা জাস্ট দেখাইছি যে সেলটা সংখ্যায় বেড়ে গেছে, রেশিও আকারে দেখাই না আমরা। এবং তুমি যেটা বলতেছো 1টা থেকে 2টা হয়, এটা তো হচ্ছে তোমার ইসের ক্ষেত্রে হয়, 1টা থেকে 4টাও হয়, তাই না? জি স্যার। 4টাও হইতে পারে না? 2n জি স্যার। ডিপ্লয়েড হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের ব্যাপার আছে। আচ্ছা, এইটা জাস্ট আমরা দেখাইছি যে 4টা ছিল, 4টা থেকে 7টা হয়েছে। ইটস নট অ্যাবাউট জাস্ট রেশিও মেনটেন করে দেখানো, এটা উদাহরণ হিসেবে দেখানো হয়েছে জাস্ট। কে ও পারবা আচ্ছা। হাইপারপ্লাসিয়া? কি বলছিলাম, হাইপারপ্লাসিয়া কি জিনিস? স্যার হাইপারপ্লাসিয়া হচ্ছে স্টিমুলাই পাওয়ার পর সেলের নাম্বারগুলো ইনক্রিজ করবে। হুম। যে ওই অর্গান টিস্যুতে সেলগুলোকে আমরা করবে যার এটা করার অ্যাবিলিটি আছে। হ্যাঁ, এবং যেই অর্গান বা টিস্যুতে সেলের সংখ্যা বাড়তে পারে সেটাকে আমরা, সেখানে হচ্ছে হাইপারপ্লাসিয়া হবে। ধন্যবাদ। উম, আচ্ছা, বুঝতে পারছি। আই থিঙ্ক মোটামুটি 2-3 জন হইলো। সবারই বুঝতে হবে, ভিডিওটা দেখবা পরে যখন পরীক্ষা আগে। আচ্ছা, তো এটা হচ্ছে মোটামুটি হাইপারপ্লাসিয়ার যদি চিত্র আকারে দেখানো হয়, যে 4টা থেকে 7, মানে এখানে 7টা দেখানো হয়েছে, বাট এটা 8টাও হইতে পারে, সমস্যা নাই, মানে রেশিও মেনটেন করে দেখানো হয়। এখন হাইপারপ্লাসিয়া কেন হবে? হাইপারপ্লাসিয়া হইতে মানে কজ কি কি, মানে কি কি ধরনের স্টিমুলির কারণে হইতে পারে? যেমন ওয়ার্কলোড বেড়ে যাওয়ার কারণে, কোন একটা সার্টেন টিস্যু বা অর্গানের হচ্ছে তোমার ওয়ার্কলোড বেড়ে গেছে, বা কোনো কারণে প্যাথোলজিক্যাল কারণে, যেমন আমরা একটু আগে দেখালাম যে হার্টের ওয়ার্কলোড বেড়ে যাচ্ছে হচ্ছে হাইপারটেনশন হইলে, তো এই সময়টাতে হচ্ছে হাইপারপ্লাসিয়া হবে। তারপর বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল এবং হচ্ছে রিকোয়ারমেন্ট থাকতে পারে ফিজিওলজিক্যালি, অথবা উন্ড হিলিং, বা দেখা গেছে কোনো জায়গায় হচ্ছে কেটে গেছে, কেটে গেলে কেটে যাওয়াটাকে, ওই জায়গাটাকে হিল করার জন্য দেখা গেছে ওই জায়গার সেলগুলো তাড়াতাড়ি ডিভাইড করবে, সেলের সংখ্যা বাড়াবে। এটা হচ্ছে যাতে করে ওই জায়গাটা তাড়াতাড়ি হিল করে বা ঠিক হয়ে যায়, এটাকে আমরা বলতেছি হচ্ছে উন্ড হিলিং। তো এই 3টা কজের কারণে মেনলি হাইপারপ্লাসিয়া হইতে পারে। এবং টাইপ যদি দেখি তাহলে হচ্ছে ফিজিওলজিক্যালি হইতে পারে, প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া হইতে পারে। ফিজিওলজিক্যালের ক্ষেত্রে দুইটা ইয়ে আছে, একটা হচ্ছে হরমোনাল হাইপারপ্লাসিয়া আর একটা হচ্ছে কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া। হরমোনাল হাইপারপ্লাসিয়াটা হচ্ছে কাইন্ড অফ ওই যে আমরা একটু আগে উদাহরণ হিসাবে ইউজ করছি, যেটা যে কোনো একজন প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে দেখা গেছে যে তার ইউটেরাস অথবা ব্রেস্ট সাইজ ইনক্রিজ করা, এটা হচ্ছে হরমোনাল হাইপারপ্লাসিয়ার কারণে হবে। আর কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া হচ্ছে মানে ব্রেস্ট সাইজটা ইনক্রিজ করে মেইনলি হচ্ছে হরমোনাল হাইপারপ্লাসিয়ার কারণে, কিন্তু ইউটেরাসটা হচ্ছে আবার অন্য এক্সাম্পল হবে, অন্য কারণে হয়। ওইটা আমরা একটু পরে দেখবো। কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া হচ্ছে কি, যেমন একটু আগে আমরা বলছি যে হিমোডাইনামিক ইসের ক্ষেত্রে, বা অনেক ক্ষেত্রে দেখবা যে কিছু কিছু লিভার পেশেন্টের ক্ষেত্রে যদি লিভারের কোনো একটা পোর্শনও যদি দেখা গেছে লুজ হয় বা নষ্ট হয়ে যায়, এটা আবার পরবর্তীতে যখন ওই সিচুয়েশনটা নর্মাল হয়ে যায়, দেখা গেছে ওই লিভারের ওই অংশটুকু ঠিক হয়ে যায়, আবার নতুন করে হিল করে। এটা হচ্ছে কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া। মানে ওই জায়গার সেলগুলা, যে সেলগুলা ড্যামেজ হয়েছিল, ওই সেলগুলো আবার নতুন করে ঠিক হয়, তৈরি হয়।
আর প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া হচ্ছে যেমন হচ্ছে এক্সেসিভ স্টিমুলেশন দেওয়া হলে কোন একটা জিনিসকে যদি আমরা এক্সেসিভ স্টিমুলেশন দিই তাহলে হচ্ছে প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া হবে। এবং ফেলিউর অফ রেগুলেশনটা হচ্ছে অনেকটা কাইন্ড অফ হচ্ছে যেমন মাঝে মধ্যে দেখা গেছে যে সেল কি করতেছে, সেল ডিভিশনটাকে হচ্ছে কি কন্ট্রোল প্রসেস, বডি সেলটা কিভাবে ডিভাইড করবে এটা হচ্ছে কন্ট্রোল হয়। এখন দেখা গেছে অনেক ক্ষেত্রে এই কন্ট্রোলিং প্রসিডিওরটা কাজ করতেছে না, যে অনেকগুলা জিনিস আছে যেটা হচ্ছে সেল ডিভিশনটাকে কন্ট্রোল করে। দেখা গেছে ওই কন্ট্রোলিং প্রসিডিওরে ইরেগুলারিটিস এর কারণে দেখা গেছে যে সেল ডিভিশনটা ঠিকঠাক ভাবে রেগুলেশন করা সম্ভব হয় না। তো এই ক্ষেত্রেও দেখা গেছে যে কি হবে, সেলের সংখ্যা দেখা গেছে ইরেগুলারলি বাড়তে থাকবে, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়ার এক্সাম্পল হিসেবে। তো মেকানিজম যদি বলা হয় তাহলে এখানে মেইনলি তিনটা জিনিস কাজ করে প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়ার ক্ষেত্রে। একটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর, তারপর হচ্ছে গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর, আর একটা হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর সিনথেসিস। তিনটা জিনিস, একটা হচ্ছে কি কোন একটা সেল যখন ফিজিওলজিক্যাল অথবা প্যাথোলজিক্যাল স্টিমুলেশন পাবে তখন শুরুতে সেখানে গ্রোথ ফ্যাক্টর এবং হচ্ছে গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের পরিমাণ বেড়ে যাবে। রিসেপ্টর দুইটাই প্রোটিন, গ্রোথ ফ্যাক্টর এবং গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর দুইটাই হচ্ছে প্রোটিন ইন নেচার। এবং গ্রোথ ফ্যাক্টরটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের সাথে বাইন্ড করে, আমরা যদি পরের স্লাইডে দেখি যে গ্রোথ ফ্যাক্টর প্লাস হচ্ছে গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর কোন একটা সেলের মধ্যে দেখা গেছে যে দুইটা স্টিমুলি ফিজিওলজিক্যাল অথবা প্যাথোলজিক্যাল স্টিমুলির কারণে দেখা গেছে যে তার মধ্যে এই দুইটার সংখ্যা বেড়ে যাবে, গ্রোথ ফ্যাক্টর এবং গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের পরিমাণ বেড়ে যাবে। এবং এই দুইটা বেড়ে যাওয়ার পরে এরা হচ্ছে কি করবে, গ্রোথ ফ্যাক্টরটা যখন গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের সাথে বাইন্ড করবে তখন দেখা গেছে ওইটার মধ্যে বিভিন্ন ধরনের পাথওয়ে বা বিভিন্ন ধরনের ফ্যাক্টর সিনথেসিস পাথওয়ে হচ্ছে অ্যাক্টিভেট হয়ে যায়। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার কারণে দেখা গেছে যে যেটা হবে যে ওইসব সেলগুলোতে ইনক্রিজ প্রোডাকশন অফ ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হবে। তার মানে হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের প্রোডাকশন বেড়ে যাবে ওই সেলগুলোতে। তার মানে হচ্ছে কোন একটা সেলের মধ্যে গ্রোথ ফিজিওলজিক্যাল অথবা প্যাথোলজিক্যাল স্টিমুলি দেওয়ার কারণে ওইখানে গ্রোথ ফ্যাক্টর এবং গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের পরিমাণ বেড়ে যাবে। এবং গ্রোথ ফ্যাক্টরটা যখন গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, গ্রোথ ফ্যাক্টরটা হচ্ছে অনেকটা চাবির মতো আর গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরটা হচ্ছে তালা। তো চাবিটা যখন হচ্ছে তালার সাথে যুক্ত হয়ে যাবে তখন দেখা গেছে বিভিন্ন ধরনের পাথওয়ে অ্যাক্টিভেট হবে ওই সেলের ভিতরে। এবং এই পাথওয়ে গুলো আলটিমেটলি কি করবে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর সিনথেসিসে সাহায্য করবে। এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটার মেইন কাজ হচ্ছে যেটা, যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা হচ্ছে সেলের গ্রোথ অথবা সেলের ডিভিশনটাকে নিয়ন্ত্রণ করে। যে যখনই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের সংখ্যা বেড়ে যাবে তখনই ওই সেলটা ডিভাইড করা শুরু করবে। এই ক্ষেত্রে হাইপারপ্লাসিয়ার ক্ষেত্রে তো সেলটা কি করবে, ডিভাইড করা শুরু করবে, একটা থেকে দুইটা। যে ও তো নিজের মধ্যে যে হইলো, ওর মধ্যে দেখা গেছে যে নিজে তো মনে করো সংখ্যায় বাড়তেছে, প্লাস হচ্ছে যেটা করবে ওর মধ্যে গ্রোথ ফ্যাক্টর এবং গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের পরিমাণ ইনক্রিজ করতে থাকবে। এবং সে যেটা করবে ওই ইনক্রিজড যে গ্রোথ ফ্যাক্টর এবং গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরটা আছে এটার মাধ্যমে প্যারাক্রাইন সিগন্যালিং প্রসিডিউর মেনটেন করবে। প্যারাক্রাইন সিগন্যালিংটা হচ্ছে অনেকটা এরকম যে মনে করো আমি এফেক্টেড হয়েছি, আমি কি করব, পাশের সেলটাকে কি করব, ইনফেক্টেড করার চেষ্টা করব সিগন্যালিং প্রসিডিউরের মাধ্যমে, যে আমি বড় হচ্ছি বা আমি সংখ্যায় বাড়তেছি, তুমিও সংখ্যায় বাড়তে থাকো। তখন দেখা গেছে পাশের সেলটাও স্টিমুলি পেয়ে তার মধ্যেও দেখা গেছে গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরটা কি হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে বা ইনক্রিজ করা শুরু করবে এবং প্রসিডিউরটা আবার তার মধ্যেও শুরু হবে, সেম প্রসিডিউর। বুঝতে পারছি স্যার এটা? এটা কি ক্যান্সার সেলের মতো অনেকটা? অনেকটা ক্যান্সারের মতো। এখন এইটার মধ্যে ডিফারেন্সটা কি, এটার সাথে ক্যান্সারের ডিফারেন্স হচ্ছে এটাই যে এটা হচ্ছে রিভার্সিবল, ক্যান্সারটা হচ্ছে ইরিভার্সিবল। তার মানে হচ্ছে এটা হচ্ছে কোনো ওই যে আমরা যে ফিজিওলজিক্যাল অথবা প্যাথোলজিক্যাল স্টিমুলির কথা বলতেছি যেটার ফলে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর এবং গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের পরিমাণ বেড়ে গেল সেলটার মধ্যে, ওই স্টিমুলিটাকে যদি আমরা কোনো কারণে সরায় ফেলি তাহলে সেলটা আবার নর্মাল স্টেজে চলে যাবে। বাট ক্যান্সারের ক্ষেত্রে এটা হয় না। ক্যান্সারের ক্ষেত্রে দেখা গেছে ইরেগুলারলি হইতে থাকে, মানে তুমি এটাকে কন্ট্রোল করতে পারবে না। যতই তুমি ক্যান্সার প্রডিউসিং ম্যাটেরিয়াল বা এজেন্টটাকে তুমি সরায় নাও না কেন, সেলটা নর্মাল স্টেজে আর ফিরে যেতে পারে না। বাট এই ক্ষেত্রে যেটা হবে এটা হচ্ছে রিভার্সিবল, এটা হচ্ছে তোমার পূর্বের স্টেজে ফিরে যেতে পারবে। স্যার তাহলে ঠিক, এটা কি মডারেট? এটা মডারেট না, এটা হচ্ছে কন্ট্রোলড বলা যায়। এটা হচ্ছে কাইন্ড অফ তোমার বলতে পারো এটাকে তোমার নিয়ন্ত্রিত আর কি। এটা হচ্ছে জাস্ট তোমার ওই সিচুয়েশনটাকে, ওই যে তুমি যে স্টিমুলিটা দিচ্ছ ফিজিওলজিক্যাল বা প্যাথোলজিক্যাল, ওই সিচুয়েশনটাকে ডিল করার জন্যই মেইনলি সেই প্রসেস এই স্টেপ গুলোর ভিতর দিয়ে যায়।
যে সে তার কি করতেছে, তুমি মনে করো তাকে কোন একটা লোড দিছো, লোড দেওয়ার পরে সে ওইটা নিতে পারতেছে না, তার আরো সেল লাগবে। সো সে কি করবে, ওই সেলের সংখ্যা বাড়ানোর জন্য তার ভিতরে গ্রোথ ফ্যাক্টর এবং গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের পরিমাণ বেড়ে যাবে। এই দুইটা যখন একটা একটার সাথে বাইন্ড করবে তখন একটা পাথওয়ে অ্যাক্টিভেট হবে, যার ফলে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর প্রোডাকশন বেড়ে যাবে। এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা মেইনলি কাজ করে হচ্ছে সেলের ডেথ, সেল গ্রোথ, সেল ডিভিশন, এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে। সো এই ক্ষেত্রে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা যেটা করবে, ওই সেলটার সংখ্যা বাড়াইতে সাহায্য করবে। ইন দা মিন টাইম সে যেটা করবে, তার মধ্যে যে পরিবর্তনটা আসছে, সে প্যারাক্রাইন সিগন্যালিং এর মাধ্যমে পাশের সেলটাকে জানায় দিবে যে তুমি এবার সংখ্যা বাড়াও। কারণ একটা সেল তো কোনো একটা কাজকে ওয়ার্কআউট করে না। নর্মালি দেখা গেছে সেলটা টিস্যু গঠন করে, টিস্যুটা একটা অর্গান গঠন করে। তার মানে একটা সার্টেন অর্গান হচ্ছে একটা কাজকে কি করে, ক্যারি আউট করে বা কমপ্লিট করে, পুরো হোল কাজটাকে যদি আমরা বলি। তো এই পুরো অর্গানই তখন দেখা গেছে একটা চেঞ্জ আসবে, এবং অর্গানে যেহেতু সংখ্যা, সেলের সংখ্যা ইনক্রিজ করতেছে, দ্যাটস ওয়াই দেখা গেছে যে অর্গানের ভলিউমটা ইনক্রিজ করবে, অর্গানটা বড় হয়ে যাবে, বা অর্গান ছোটও হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে। ঠিক আছে, যদি তার দ্বারা দেখা গেছে যে দরকার নাই, বেশি সেল দরকার নাই, তখন সেল দেখা গেছে সে কিছু সেল কমায় দিতে পারে। তো এই ধরনের সেল মানে পরিবর্তন গুলা নর্মালি হয়। এটা কি বুঝছি আমরা, মানে এই পাথওয়ে প্রসিডিউরটা? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এর পরে যেটা আছে সেটা হচ্ছে হাইপারট্রপি। হাইপারট্রপির ক্ষেত্রে যেটা হবে, হাইপারট্রপির ক্ষেত্রে সেল মানে সংখ্যায় বাড়বে না, বাট সেল সাইজ বেড়ে যাবে। হাইপারট্রপিটা হচ্ছে, হাইপারপ্লাসিয়ার ক্ষেত্রে হচ্ছে সেল কি করছে, ডিভিশন করে একটা থেকে দুইটা হয়ে কি করছে, সংখ্যায় বাড়ছে। বাট এই ক্ষেত্রে সংখ্যায় বাড়বে না, সংখ্যায় যা আছে তাই থাকবে, শুধুমাত্র তার সাইজটা বেড়ে যাবে। এবং তার সেলের সাইজ বেড়ে যাওয়ার কারণে দেখা গেছে যে অর্গান বা টিস্যুতে সেলটা আছে, ওই অর্গান বা টিস্যুটাও কি হয়ে যাবে, ভলিউমে ইনক্রিজ করবে বা সাইজে বড় হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে হাইপারট্রপি। এবং হাইপারট্রপির ক্ষেত্রে মেইনলি হচ্ছে যেই স্টিমুলি গুলা কাজ করে, মেইনলি হচ্ছে 4 ধরনের স্টিমুলির কথা এখানে বলা আছে, তবে 3টা হচ্ছে মেইন। একটা হচ্ছে যেমন ওয়ার্কলোড বা স্ট্রেস, যেটা আমরা আগের ক্ষেত্রে দেখছি যে কোনো কারণে দেখা গেছে যে কেউ হচ্ছে ওয়ার্কআউট করতেছে, দেখা গেছে যে সে জিম করে, তো ওই ক্ষেত্রে দেখা গেছে তার বডির মাসেল গুলা কি করতেছে, ইনক্রিজ করতেছে। এটা হচ্ছে মেকানিক্যাল স্ট্রেসের কারণে হচ্ছে। ইন দ্য মিন টাইম হচ্ছে যে নিউট্রিশনাল সাপ্লাই, যে কোনো কারণে যদি দেখা গেল যে ওই জায়গাতে পুষ্টির পরিমাণ বেড়ে যায়, সাপ্লাই বেড়ে যায়, তাহলেও হইতে পারে হাইপারট্রপি। তারপরে হচ্ছে ব্যাসো অ্যাক্টিভ এজেন্ট এবং গ্রোথ ফ্যাক্টর। ব্যাসো অ্যাক্টিভ এজেন্ট বলতে বোঝানো হচ্ছে এখানে অ্যান্টি হাইপারটেনসিভ যেই এজেন্ট গুলো আছে, বিভিন্ন ধরনের এজেন্ট, যেমন হচ্ছে অ্যানজিওটেনসিন 2, এগুলো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ পড়ানোর ক্ষেত্রে পড়াবে যখন, তখন এই দুগুলোর নাম শুনবা, অ্যানজিওটেনসিন 1, অ্যানজিওটেনসিন 2, এই জিনিসগুলা। তো এগুলার কারণে, এবং হচ্ছে গ্রোথ ফ্যাক্টর, গ্রোথ ফ্যাক্টরটা আগেরটার ক্ষেত্রে দায়ী ছিল, যে বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর, যেমন হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, এটা হচ্ছে একটা উদাহরণ গ্রোথ ফ্যাক্টরের। তো এই ধরনের গ্রোথ ফ্যাক্টর যখন বেড়ে যাবে, তখন হচ্ছে কি হতে পারে, হাইপারট্রফি হতে পারে, বা সেলটা সাইজে ইনক্রিজ করতে পারে। তো সেল সাইজ ইনক্রিজ করার জন্য কি কি দায়ী হতে পারে, ওয়ার্কলোড বা স্ট্রেস, যেটা আমরা বলি। ওয়ার্কলোড বলতে বোঝানো হচ্ছে এখানে জিম বা ওয়ার্কআউট করা, এটা হচ্ছে হইতে পারে একটা ওয়ার্কলোড। তারপরে হচ্ছে নিউট্রিশনাল সাপ্লাই হইতে পারে, যে কোনো একটা অর্গান বা টিস্যুতে যদি নিউট্রিশনের সাপ্লাই বেড়ে যায়, তাহলে ওই জায়গায় সেলগুলো বড় বড় হয়ে যাবে। গ্রোথ ফ্যাক্টরের পরিমাণ বেড়ে গেলে, এবং হচ্ছে ব্যাসো অ্যাক্টিভ এজেন্ট অথবা হচ্ছে আমরা বলি অ্যান্টি হাইপারটেনসিভ যে এজেন্ট গুলো আমাদের বডিতে নর্মালি প্রেজেন্ট থাকে, যারা হচ্ছে আমাদের বডির ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করে, ওরাও হচ্ছে হাইপারট্রপির জন্য দায়ী। এবং হাইপারট্রপির ক্ষেত্রে যেটা হয়, এটাও 2 ধরনের, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল হাইপারট্রপি আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল হাইপারট্রপি। ফিজিওলজিক্যাল হাইপারট্রপির উদাহরণ হচ্ছে কি, যে জিম করার কথা আমরা বলছি, যে কোনো কারণে কেউ যদি জিম, এটা একটা উদাহরণ ফিজিওলজিক্যাল হাইপারট্রপির ক্ষেত্রে, যেখানে হচ্ছে আমাদের যে বডি মাসেল যেটা আছে, স্কেলিটাল মাসেল যেটা, সেটা হচ্ছে কি করে সাইজে বড় হয়ে যায়। সেই স্কেলিটাল মাসেলের যে সেলগুলো আছে তারা হচ্ছে সাইজে বড় হয়ে যায়, এতে করে আমাদের দেখা গেছে মাসেল ফুলে যায়। অথবা যেটা হইতে পারে, যে এখানে বলা হয়েছে যে ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন কি করতেছে, ইউটেরাসে পেশে প্রেগনেন্সির ক্ষেত্রে। আমরা এর আগেরটার ক্ষেত্রে বলছিলাম হচ্ছে ব্রেস্ট বড় হয়ে যাওয়া ডিউরিং প্রেগনেন্সি, সেটা হচ্ছে কিসের, হাইপারপ্লাসিয়ার ক্ষেত্রে হয়। বাট হাইপারট্রপির ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি ইউটেরাস, দেখা গেছে যে প্রেগনেন্ট ওমেনের জরায়ু বড় হয়ে যাওয়া, এটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল হাইপারট্রপির উদাহরণ। আর প্যাথোলজিক্যাল হাইপারট্রপির উদাহরণটা হচ্ছে কি, যে অ্যান্টি হাইপারটেনসিভ, প্যাথোলজিক্যাল হাইপারট্রফির উদাহরণ হচ্ছে, যেমন হচ্ছে কোন একজন মানুষ মনে করো তোমার করতেছে, ওই যে একটু আগে যেটা বললাম, যে হার্ট হাইপার টেনশন আছে বা তার ব্লাড প্রেশার আছে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে তার
সেই ক্ষেত্রে দেখা গেছে যে তার হার্টের মাসেল গুলা নিজেদের মধ্যে চেঞ্জ আনতেছে এবং হার্টের মাসেলটা দেখা গেছে আরো ঠিক হয়ে যাচ্ছে। জাস্ট এ মিনিট, আমি একটু আসতেছি। তো এই হচ্ছে কথা, ঠিক আছে। সো মেইনলি হচ্ছে প্যাথোলজিক্যাল হাইপারট্রফির উদাহরণ তাহলে কি হবে? দুইটার উদাহরণ, একটা হচ্ছে ফিজিওলজিক হাইপারট্রফি আর একটা হচ্ছে প্যাথোলজিক হাইপারট্রফি। বলো তো দেখি দুইটারই উদাহরণ বলো, একজন একজন করে। কে বলবা? ফিজিওলজিক্যালটা হচ্ছে ওই নিউট্রিশনের অনেক ইনক্রিজ হলে কিংবা না, এটা স্কেলিটাল উদাহরণ, মাসেলের। উদাহরণ হ্যাঁ, স্কেলেটাল মাসেলের একটা উদাহরণ বলছি, যে বডি বিল্ডারদের ক্ষেত্রে যেটা হয় যে সে ওয়ার্কলোড দেওয়ার কারণে তার ওইখানে দেখা গেছে যে মাসেলটা ইনক্রিজ করতেছে, এটা হচ্ছে তার ফিজিওলজিক্যাল হাইপারট্রফি। এটা একটা উদাহরণ। আবার বলছি যে হচ্ছে প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে ইউটেরাস বড় হয়ে যাওয়া, এটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল হাইপারট্রফির একটা উদাহরণ। আর প্যাথোলজিক হাইপারট্রফির উদাহরণ তাহলে কি হবে? প্যাথোলজিক কোনটা বলছিলাম? প্যাথোলজিক হাইপারট্রফির উদাহরণ বলছি হচ্ছে ওই যে হাইপারটেনশন পেশেন্টের ক্ষেত্রে আহ, তার, কার্ডিয়াক মাসেলেরটা। হ্যাঁ, কার্ডিয়াক মাসেলের যে থিকনেস বেড়ে যাওয়া, এটা হচ্ছে কেন হচ্ছে, কারণ হচ্ছে তার ওই যে ব্লাডের লোড বা তার হিমোডাইনামিক লোড বেড়ে যাওয়ার কারণে দেখা গেছে যে কি হচ্ছে, তার এত বেশি পরিমাণে ব্লাডকে পাম্প করার জন্য তার হার্টের উপর প্রেশার বেশি পড়তেছে, এবং হার্ট এটাকে এনকাউন্টার করার জন্য যেটা করতেছে যে তার ওই হার্টের যে মাসেল আছে মাসেলের থিকনেসটা ইনক্রিজ করতেছে। এই থিকনেস ইনক্রিজ করার ফলে দেখা গেছে যেটা হবে, নট লাইক যে শুধু থিকনেস ইনক্রিজ করবে, এখানে দেখা গেছে সে তার সেল টাইপ চেঞ্জ করতে পারে, যে এক ধরনের সেল যে পরিমাণ এনার্জি তৈরি করতে পারে, অন্য ধরনের আলফা বিটা টাইপ সেল, মনে করো দুই ধরনের সেল আছে, এখন আলফা টাইপের সেল যে ধরনের এনার্জি তৈরি করতে পারে, বিটা টাইপের সেল তার চেয়ে বেশি এনার্জি তৈরি করতে পারে। সো দেখা গেছে সে সে যেটা করবে যে এই সিচুয়েশনে তার আলফা টাইপ থেকে বিটা টাইপের সেলে সে ইয়া করতে পারে, সুইচ করতে পারে। সো এই ধরনের চেঞ্জও আসতে পারে। তো এটা হচ্ছে মোটামুটি প্যাথোলজিক্যাল হাইপারট্রফি। এবার যদি মেকানিজম বলা হয় তাহলে মেইনলি বলা হচ্ছে যে মেকানিজমটা হচ্ছে হাইপারট্রফির ক্ষেত্রে, যে হাইপারট্রফির ক্ষেত্রে একটা সেল, যে সেলগুলোতে হাইপারট্রফি হবে ওই সেলের মধ্যে তিন ধরনের রিসেপ্টর থাকে। একটা হচ্ছে মেকানিক্যাল সেন্সর, একটা হচ্ছে ভ্যাসোঅ্যাক্টিভ এজেন্ট যেটাতে বাইন্ড করবে, আর একটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর বাইন্ড করার জন্য। তিন ধরনের রিসেপ্টর বা তিন ধরনের প্রোটিন ওই সেলের সারফেসের মধ্যে থাকে। তিন ধরনের প্রোটিনের সাথে দেখা গেছে তিন ধরনের এজেন্ট, একটা হচ্ছে মেকানিক্যাল সেন্সর অথবা ভ্যাসোঅ্যাক্টিভ এজেন্ট অথবা গ্রোথ ফ্যাক্টর। এই তিন ধরনের এজেন্ট হচ্ছে তিন ধরনের প্রোটিন বা রিসেপ্টরের সাথে কি করে বাইন্ড করে ওই সেলের সারফেসে। তার মানে হচ্ছে এটাকে যদি ভিজুয়ালাইজ করো তাহলে হচ্ছে এটা সেল চিন্তা করো, এবং সেলের সারফেসে তিন ধরনের তালা থাকে যেটাকে আমরা বলতেছি রিসেপ্টর বা রিসেপ্টর প্রোটিন। ওই তিন ধরনের তালার সাথে তিন ধরনের এজেন্ট, যে তিন ধরনের এজেন্ট হচ্ছে কি মেকানিক্যাল, ভ্যাসোঅ্যাক্টিভ যেটা আমরা একটু আগে দেখছি এবং গ্রোথ ফ্যাক্টর। তার মানে হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ যে এজেন্ট সেটাকে আমরা বলতেছি হচ্ছে ভ্যাসোঅ্যাক্টিভ এজেন্ট। এটা আসলে এভাবে বুঝবা কিনা? আচ্ছা, এটাকে মনে হয় আমি একটু ছবি দেখাইলে ভালো হইতো না? অন্যভাবে দেখাচ্ছি দাও। আচ্ছা, এইভাবে এইখানে দেখো, এই সেলটা হচ্ছে মেনলি এই যে এখানে যে ডান পাশে যে ইমেজটা আছে, এটা হচ্ছে একটা সেল দেখানো হয়েছে যেটার মধ্যে মেইনলি হচ্ছে হাইপারট্রফি হয়েছে, এবং এখানে দেখো তিন ধরনের, এই যে সেলের সারফেসে তিনটা শেপ দিয়ে তিন ধরনের দেখানো হয়েছে, রিসেপ্টর দেখানো হয়েছে, এবং এই তিন ধরনের রিসেপ্টরের সাথে হচ্ছে তিন ধরনের এজেন্ট, যেটা হচ্ছে আমরা এই যে এজেন্ট হিসেবে বলছি যে কি ধরনের এজেন্ট হচ্ছে করতে পারে। যেমন এই যে এখানে বলছি যে মেকানিক্যাল, তারপর হচ্ছে কি ভ্যাসোঅ্যাক্টিভ, আর হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। এই তিন ধরনের ফ্যাক্টরটা হচ্ছে তিন ধরনের এই যে রিসেপ্টরের উপরে মেইনলি কাজ করে। এখানে যে রিসেপ্টর গুলো, তিনটা রিসেপ্টর দেখানো হয়েছে, তিনটা রিসেপ্টরের সাথে কাজ করবে, এবং এই তিনটা রিসেপ্টরের সাথে যখন এই তিনটে ধরনের এজেন্ট এসে বাইন্ড করে তখন এরা হচ্ছে দুইটা পাথওয়ের মাধ্যমে কাজ করতে পারে। একটা হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর, এগুলো কি পড়াইছে? জি প্রোটিন কাপল রিসেপ্টর পাথওয়ে জি না স্যার। পড়ানোর কথা তো। জি প্রোটিন কাপল রিসেপ্টর এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা মানে হচ্ছে জি প্রোটিন একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে, বাইন্ড করার পরে হচ্ছে পাথওয়ে তৈরি
হয়, অ্যাক্টিভেট হয় এবং ওই পাথওয়ে এনার্জি জেনারেশনে সাহায্য করে। মানে এটা পড়াবে হয়তো বা স্টেপ ওয়াইজ একটা পাথওয়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে, এটা পড়ানোর কথা ফিজিওলজিতে বা কোনো তোমাদের কোন সাবজেক্টে পড়াবে এটা জানি না, তবে ফিজিওলজিতে মেইনলি পড়ানো হয়। তো জি প্রোটিন কাপল রিসেপ্টর একটা পাথওয়ে আছে, আর একটা হচ্ছে এটিকে পাথওয়ে বলা হয়। যে কোনো একটা পাথওয়ে এখানে অ্যাক্টিভেট হবে। এখন একটা পাথওয়ে, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল স্টিমুলির জন্য অ্যাক্টিভেট হয়, আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল স্টিমুলির জন্য অ্যাক্টিভেট হয়। যেমন দেখা গেছে এখানে যেমন বলা হয়েছে যে মেইনলি হচ্ছে প্যাথোলজিক্যাল পাথওয়ের জন্য হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর, তার মানে হচ্ছে প্যাথোলজিক স্টিমুলে যদি থাকে তার জন্য অ্যাক্টিভেট হবে জি প্রোটিন কাপল রিসেপ্টর পাথওয়ে। আর যদি স্টিমুলিটা ফিজিওলজিক্যাল হয় তাহলে হচ্ছে দেখা গেছে যে তোমার কি হবে, একিটি পাথওয়ে যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভেট হবে। এবং এই পাথওয়ের কারণে যেটা হবে মেইনলি, পাথওয়ে অ্যাক্টিভেট হওয়ার পরে আমাদের তিন ধরনের মানে কি কি ধরনের চেঞ্জ আসে, যে ওইখানে হয় প্রোটিন সিনথেসিস বেড়ে যাবে ওই সেলগুলোতে, এই সেলটাতে যেটা আমরা এই যে নেটে দেখালাম একটু আগে, যে এখানে বাইন্ড করছে, স্টিমুলি বাইন্ড করার পরে যে কোনো একটা পাথওয়ে হয় জি জি প্রোটিন কাপল রিসেপ্টর পাথওয়ে অ্যাক্টিভেট হবে অথবা একিটি পাথওয়ে অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট হওয়ার পরে যেটা হবে যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এখানেও ইনক্রিজ করবে। ইনক্রিজ করার পরে যেটা হবে, তিন ধরনের চেঞ্জের কথা এখানে বলা হয়েছে। তিন ধরনের না, চার ধরনের চেঞ্জ নরমালি হয় দেখা গেছে যে, যেমন এখানে হচ্ছে কি সিনথেসিস অফ প্রোটিন বেড়ে যাবে ওই সেলের মধ্যে, অথবা যেটা হবে যে গ্রোথ ফ্যাক্টর প্রোডাকশন বেড়ে যাবে। আরেকটা যেটা হচ্ছে সুইচ টু মোর ফেভারেবল ফর্ম অফ প্রোটিন, যেটা আমরা একটু আগে বলছি যে হার্টের ক্ষেত্রে দেখা গেছে যে কি হয়, যে হার্টের মাধ্যমে হিমোডাইনামিক লোড ইনক্রিজ করার কারণে হার্টের উপর প্রেসার ইনক্রিজ করে গেছে, মানে হার্টের এখন লোড বেড়ে গেছে। তো এক্ষেত্রে ওই লোডটাকে নেওয়ার জন্য হার্টের মধ্যে দেওয়া নর্মালি দেখা গেছে আলফা মায়োসিন টাইপ হচ্ছে সেল থাকে, যেটা হচ্ছে চেঞ্জ হয়ে কিসে পরিণত হবে, বিটা মায়োসিনে পরিণত হবে। কারণ বিটা মায়োসিনটা হচ্ছে বেশি পরিমাণে কি নিতে পারে, লোড নিতে পারে। তারপরটা যেটা হচ্ছে যে এক্সপ্রেশন অফ ফেটাল জিন, তার মানে হচ্ছে বাচ্চাকালে বা ফেটাল ফিটাস অবস্থায় যে ধরনের জিন ছিল বডিতে, দেখা গেছে যে ওই হেমোডাইনামিক লোড বেড়ে যাওয়ার কারণে বডিতে ওই টাইপের জিনের কি হবে, এক্সপ্রেশন হবে। ওই টাইপের জিনের এক্সপ্রেশন, এটার একটা উদাহরণ যদি দেওয়া বলা হয় তাহলে এখানে বলা হয়েছে যে একটা জিনের উদাহরণ দিয়ে, যে এএনএফ, অ্যাট্রিয়াল নিউট্রিউরেটিক ফ্যাক্টর, একটা জিন আছে যেটা হচ্ছে নর্মালি তোমার থাকে না অ্যাডাল্টের মধ্যে, থাকে হচ্ছে ফিটাসদের মধ্যে। এবং এটা হচ্ছে নর্মালি আমাদের কি করতে সাহায্য করে, ব্লাড ভলিউম এবং ব্লাড প্রেশার ডিক্রিজ করতে সাহায্য করে। সো কোনো একজন পেশেন্টের ক্ষেত্রে যদি হিমোডাইনামিক লোড বেড়ে যায়, এবং সেই ক্ষেত্রে বডি বা তার ওই সিচুয়েশনটাকে অ্যাডজাস্ট করার জন্য যেটা হবে যে এএনএফ এর সংখ্যা তার বডিতে বেড়ে যাবে, বা ওই জিনটার পরিমাণ তার বডিতে বেড়ে যাবে, যেটা হচ্ছে নর্মালি অ্যাডাল্টদের মধ্যে থাকে না, বাট ফিটাস অবস্থা হচ্ছে ওই জিনটার এক্সপ্রেশন হয়। কিন্তু এই ক্ষেত্রে এই পেশেন্টের ক্ষেত্রে যেহেতু তার ব্লাডের লোড বেড়ে গেছে, লোড বেড়ে যাওয়ার কারণে দেখা গেছে কি হবে, ওই লোডটাকে কমানোর জন্য তার মধ্যে এই ফিটাস অবস্থায় যে জিনটা থাকে নর্মালি সেই জিনটার এক্সপ্রেশন হবে। তো এইভাবে দেখা গেছে সে কি করবে, অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। সো আমি যদি এই মেকানিজমটাকে সামারাইজ করি তাহলে যেটা হবে, শুরুতে আমরা বলতে পারি এখানে যে দেখা গেছে যে কি সেলের সারফেসে তিন ধরনের রিসেপ্টর আছে, তিন ধরনের রিসেপ্টরের সাথে তিন ধরনের প্রোটিন বাইন্ড করে। এবং এখানে আমরা বলতেছি হচ্ছে মেকানিক্যাল স্ট্রেস, তারপর হচ্ছে ব্যাসো অ্যাক্টিভ এজেন্ট, আর হচ্ছে কি গ্রোথ ফ্যাক্টর। এই তিন ধরনের ফ্যাক্টর এই তিন ধরনের রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে দুই ধরনের পাথওয়ে মেইনলি অ্যাক্টিভেট হয়। যেমন প্যাথোলজিক্যালের ক্ষেত্রে হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর পাথওয়ে হবে, আর নর্মাল ফিজিওলজিক্যাল স্টিমুলের জন্য যেটা হবে সেটা হচ্ছে একিটি পাথওয়ে। একিটি পাথওয়ে যে কোনো একটা অ্যাক্টিভেট হবে, ডিপেন্ড করবে হচ্ছে কোন ধরনের স্টিমুলি ওই সেলটাকে দেওয়া হয়েছে। তারপরে যেটা হবে এর ফলে, এই পাথওয়ের ফলে তার মধ্যে চার ধরনের চেঞ্জ আসবে। তার মধ্যে হয় প্রোটিন সিনথেসিস বেড়ে যাবে, অথবা তার মধ্যে গ্রোথ ফ্যাক্টর প্রোডাকশন বেড়ে যাবে, এবং আর দুইটা হচ্ছে কি হয় তার মধ্যে ফেভারেবল প্রোটিন ফর্মের এক্সপ্রেশন বাড়বে। যেমন যেটা আমরা বললাম হার্টের ক্ষেত্রে নর্মালি হচ্ছে আলফা মায়োসিন থাকে, যেটা হচ্ছে হিমোডাইনামিক বেড়ে যাওয়ার ফলে বিটা মায়োসিনে কনভার্ট করবে, কারণ বিটা মায়োসিনটা বেশি পরিমাণে লোড নিতে পারে। আর এক্সপ্রেশন অফ ফেটাল জিন, তার মানে হচ্ছে কিছু কিছু জিন থাকে যেটা হচ্ছে অ্যাডাল্টদের মধ্যে থাকে কিন্তু ইসের মধ্যে থাকে না, ফিটাসদের মধ্যে থাকে কিন্তু অ্যাডাল্টের মধ্যে থাকে না, বাট এই সিচুয়েশনে দেখা গেছে তার মধ্যে ওই জিনের এক্সপ্রেশন বেড়ে যাবে। তো এই ধরনের চেঞ্জ গুলো নর্মালি হচ্ছে তার মধ্যে আসে, এবং হচ্ছে সে হাইপারট্রফিটাকে ম্যানেজ করার চেষ্টা করে। ঠিক আছে, বুঝতে পারছি কিছু, কঠিন লাগতেছে নাকি? হ্যালো। স্যার
বুঝতে পারছি, তবে টার্ম গুলো একটু নতুন তো তাই একটু ঝামেলা লাগতেছে। আচ্ছা, একটু নতুন জিনিস তো পড়তে হবে। বড় হয়ে গেছো না এখন, ইয়া করছে, পড়তে থাকবা, পড়তে গিয়ে না বুঝলে আবার জিজ্ঞেস করবা। তো এখানে অনেকগুলো জিনিসই আগে পড়ানোর কথা, মেনলি যেমন জি প্রোটিন, কাবল রিসেপ্টর, এটা তোমাদের পাথয়ে পড়ানোর কথা যে কিভাবে কি হয়। ঠিক আছে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলা আগে পড়ায় ফেললে তাহলে তোমাদের জন্য প্রবলেম হতো না। তারপর একটু কষ্ট করে পড়া লাগবে আর কি। এটা তুমি নেটেও দেখলে দেখবা যে খুবই সিম্পল কয়েকটা স্টেপ আছে। এবং এটা হচ্ছে ট্রান্স মেমব্রেন, জি প্রোটিনটা থাকে আমার একটা ট্রান্স মেমব্রেন হিসেবে, একদম পুরো মেমব্রেন জুড়ে। আচ্ছা, ওই পাথওয়েতে এখন গেলে আবার কমপ্লেক্স হয়ে যাবে, তাহলে পাথওয়ে আবার পড়াইতে হবে স্টেপ ওয়াইজ। ওইটা দেখে নিও, তোমরা না বুঝলে জিজ্ঞেস করবো পরে। আচ্ছা, অ্যাট্রোপি হচ্ছে এর পরের চেঞ্জটা। আমরা দুইটা চেঞ্জ পড়ে ফেলছি, যে সেল হচ্ছে ফিজিওলজিক্যাল অথবা প্যাথোলজিক্যাল কন্ডিশনের সংস্পর্শে আসার পরে তার মধ্যে দুই ধরনের চেঞ্জ আমরা অলরেডি পড়ছি। একটা হচ্ছে তার সংখ্যা বেড়ে গেছে, আর একটা হচ্ছে তার সাইজ বেড়ে গেছে। যে দুইটার নাম, একটার নাম ছিল হচ্ছে কি, যে সংখ্যায় বেড়ে যাওয়াটাকে আমরা বলছি হচ্ছে হাইপারপ্লাসিয়া, আর সাইজ বেড়ে যাওয়াটাকে আমরা বলছি হচ্ছে কি, হাইপারট্রফি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাট্রোপি। অ্যাট্রোপির ক্ষেত্রে যেটা হবে, সাইজ ছোট হয়ে যাবে। সাইজ ছোট হয়ে যাবে তার মানে হচ্ছে তার মধ্যে উম, সে শ্রিঙ্ক করবে, বা সে দেখা গেছে যে যেই সাইজের নর্মালি ছিল ওই সাইজের না থেকে সে সাইজে ছোট হবে। অ্যাট্রোপির যে চেঞ্জটা, এবং এটা কেন হইতে পারে, কেন হোয়াই অ্যাট্রোপি ক্যান অকার, যেমন হচ্ছে বডিতে মনে করো যেমন তোমরাই বলছিলে যে বডি হচ্ছে কি করতেছে, যে কোনো কারণে বডিতে হচ্ছে নিউট্রিশনের পরিমাণ কমে গেছে, যে বডিতে আগে যে পরিমাণ পুষ্টি ছিল বা সে যে পরিমাণ খাবার কনজিউম করতো এখন সেই পরিমাণ খাবার সে নিতে পারে না। এর ফলে দেখা গেছে, দেখবা যে সে শুকায় যাচ্ছে। শুকায় যাওয়াটা হইতে পারে দুই কারণে, একটা হচ্ছে হয় তার বডির সেল ডেথ হচ্ছে, অথবা তার বডির সেলের সাইজ ছোট হয়ে যাচ্ছে। শুরুতে বডি চাবে যে সেলের সাইজ ছোট করে ওই জিনিসটাকে মেনটেন করার বা অ্যাডজাস্ট করা। যখন সে দেখা গেছে ওইটা করতে না পারবে, তখন তার সে সেলের সংখ্যা কমায় দিবে। সো অ্যাট্রোপিটা মানে হচ্ছে কি, অ্যাট্রোপি হচ্ছে সেলের নর্মাল সাইজ ডিক্রিজ করাকে আমরা বলি হচ্ছে অ্যাট্রোপি। এবং এটা হইতে পারে যেমন হচ্ছে ওয়ার্কলোড কমে যাওয়ার, মানে উল্টা, আগেরটার উল্টা আর কি। আগেরটাতে ওয়ার্কলোড বেড়ে যাওয়ার কারণে মাসেল ফুলে গেছে, এখন ওয়ার্কলোড কমে যাওয়ার কারণে মাসেল চিকন হয়ে যাবে। দেখবা যে কেউ যদি তার কোনো একটা হাতকে ইউজ না করে, তখন দেখবা যে হাতটা আস্তে আস্তে চিকন হইতে থাকে, কারণ হচ্ছে তার ওই ওই ওয়ার্কলোডের সাথে সাথে সে ওইটাকে অ্যাডজাস্ট করতে থাকে। আবার দেখবা যে কোনো একটা হাত দেখা গেছে যে মোটা হয়ে গেছে, বড় হয়ে গেছে, যে হাতটা সে বেশি পরিমাণে ইউজ করতেছে। তো এই ধরনের চেঞ্জ হইতে পারে। তারপর হচ্ছে লস অফ ইনারভেশন, হ্যাঁ। স্যার, প্যারালাইজড এ- পেশেন্টের ক্ষেত্রে কিরকম এই হতে পারে, যে পরেরটাই অনেক হচ্ছে প্যারালাইজড। ডিক এর ক্ষেত্রে সেটা হচ্ছে লস অফ ইনারভেশন। প্যারালাইজড এর ক্ষেত্রে যেটা হয় যে তার ওই যে প্যারালাইজড যে পেশেন্ট, তার ওই অর্গানটাতে কিন্তু যে নার্ভ কানেকশন, সেই নার্ভ কানেকশনটা কিন্তু লস হয়ে যাচ্ছে। এবং লস হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে সে ওই অর্গানটাকে মুভ করতে পারতেছে না, এবং ওই অর্গানটা শ্রিঙ্ক করতেছে। ডিক্রিজ ওয়ার্কলোডের আরেকটা উদাহরণ হচ্ছে, দেখবা কেউ যদি মনে করো পা ভেঙে যায় বা পা ফ্র্যাকচার হয়, হাতে ফ্র্যাকচার হয়, তখন দেখবা যে ওইটাতে ব্যান্ডেড করে যখন ঝুলায় রাখে, তখন দেখবা যে ব্যান্ডেড খোলার পরে ওই হাড়টা কেমন যেন একটু চিকন হয়ে গেছে বা একটু চিকন চিকন লাগবে। এটা হচ্ছে ডিক্রিজ ওয়ার্কলোডের একটা উদাহরণ। এখানে আরেকটা জিনিসও কাজ করে, সেটা হচ্ছে প্রেসার। যেমন প্রেসার দিয়ে তার হাতটাকে কি করতেছে, বেঁধে দিচ্ছে। ওই ক্ষেত্রে দেখা গেছে প্রেসারের কারণেও তার ওই হাতের দেখা গেছে যে চিকন হয়ে যায়, হাতটা আগের মতো থাকে না। লস অফ ইনারভেশনটা হচ্ছে তোমার প্যারালাইজড পেশেন্টের ক্ষেত্রে, যে দেখা গেছে যে তার একটা অর্গান সে কি করতেছে, টোটালি প্যারালাইজড, যেটার সাথে নার্ভের কোনো কানেকশন নাই। দেখা গেছে সে ওই জায়গায় ব্যথা পায় না, কোনো কিছু করলে সে ওইটা মুভও করতে পারে না। সো ওই অংশটুকু দেখা গেছে তার সিঙ্ক করে যায় বা চিকন হয়ে যায়। তারপর হচ্ছে ব্লাড সাপ্লাই কমে গেলে, ডিমিনিশড ব্লাড সাপ্লাই কমে গেলে নিউট্রিশনের পরিমাণ কি, ব্লাডের সাথে নিউট্রিয়েন্ট, কারণ ব্লাড তো নিউট্রিয়েন্ট তোমার কি করে, ক্যারি করে। সো ব্লাড সাপ্লাই কমে গেলে দেখা গেছে ওই জায়গায় তোমার ওই অর্গানটা তো দেখা গেছে তোমার কি হইতে পারে, অ্যাট্রোফি হইতে পারে। ইনএডুকুয়েট নিউট্রিশন এটার কারণে হইতে পারে, এজিং এর কারণে হইতে পারে। সো মোটামুটি অনেকগুলো কারণে হচ্ছে অ্যাট্রোফি বা সেল তার সাইজের কমে যেতে পারে, সেলটার সংখ্যা মানে সাইজ ছোট হয়ে যেতে পারে। এবং এটার ক্ষেত্রে দুই ধরনের অ্যাট্রোপি আছে, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাট্রোপি আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যাট্রোপি। ফিজিওলজিক্যাল অ্যাট্রোপির উদাহরণ হচ্ছে কি, যেমন আমরা একটু আগে বলছি যে ইউটেরাস বড় হয়ে যাচ্ছে কিসের ক্ষেত্রে, প্রেগনেন্সির ক্ষেত্রে, যেটাকে আমরা বলছি হচ্ছে হাইপারট্রফি। হাইপারট্রফির উল্টাটাই হচ্ছে অ্যাট্রোপি। হাইপারট্রফিতে সাইজ বেড়ে গেছে সেলের, অ্যাট্রোপিতে সাইজ কমে যাবে। সো অ্যাট্রোপির ক্ষেত্রে যে কেন কি হয়, অ্যাট্রোপির উদাহরণ হচ্ছে যেমন
প্রেগনেন্সি যখন হচ্ছে ডেলিভারি হয়ে যায়, ডেলিভারি হয়ে যাওয়ার পরে ইউটেরাসটা আবার ছোট হইতে থাকে, শ্রিঙ্ক করতে থাকে, যেটা বড় হয়েছিল প্রেগনেন্সির সময়। সো এটা হচ্ছে কি ফিজিওলজিক্যাল অ্যাট্রফির উদাহরণ। আর প্যাথোলজিক্যাল অ্যাট্রফির উদাহরণ যদি বলা হয় তাহলে যেমন কোন একজন পেশেন্ট যে হচ্ছে তোমার মনে করো খাবার খাইতে পারতেছে না, বা তার মনে করো হয় ইকোনমিক্যাল কারণে তার খাবার খাইতে পারতেছে না, অথবা তার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কোনো প্রবলেমের কারণে সে ঠিকভাবে খাবার নিতে পারতেছে না, জিআইটি তে প্রবলেমের কারণে। সো এতে দেখা গেছে যে তার মাসেল কি করতেছে, শ্রিঙ্ক করতেছে, সে চিকন হয়ে যাচ্ছে খাবার কম খাইতে পারার জন্য। সো এটা হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যাট্রফির উদাহরণ। সো ফিজিওলজিক্যাল অ্যাট্রফিটা হচ্ছে হাইপারট্রফিতে যে উদাহরণটা দিয়েছিলাম তার উল্টা, যেহেতু হাইপারট্রফির উল্টাই হচ্ছে অ্যাট্রফি। সো এক্ষেত্রে দেখা গেছে যে সে ইউটেরাস ছোট হয়ে যাওয়া যেটা কথা বলছে সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাট্রফির উদাহরণ। আর প্যাথোলজিক্যাল অ্যাট্রফির উদাহরণ হচ্ছে কি, যে কোনো একজন মানুষ যে খাবার নিতে পারতেছে না, সেটা হইতে পারে তার ইকোনমিক ক্রাইসিসের কারণে, অথবা তার দেখা গেছে আন্ডারলাইন কোনো একটা ডিজিজের কারণে সে খাবার ঠিকভাবে খাইতে পারতেছে না। এতে করে দেখা গেছে যে তার কি হচ্ছে, মাসেল শ্রিঙ্ক করতেছে বা সে চিকন হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে কি প্যাথোলজিক্যাল অ্যাট্রফির উদাহরণ। আচ্ছা, মেকানিজম যদি বলা হয় অ্যাট্রফির, এটা আসলে এখান থেকে দেখো, বাট আমি যেভাবে বলি ওইভাবেই লিখো মেইনলি। প্যাথোলজিক্যাল অ্যাট্রফি মেইনলি হচ্ছে দুইটা জিনিস হয় অ্যাট্রফির ক্ষেত্রে। আচ্ছা, জাস্ট এ মিনিট। স্যার হ্যাঁ বলো। স্যার এটা পড়াইলে হয় না, অনেক হয়ে গেছে। এটাই শেষ, এটাই লাস্ট। এখানে জাস্ট একটু মানে লাস্ট উদাহরণ বলা যায় আর কি। আচ্ছা, সো অ্যাট্রোপির ক্ষেত্রে মানে লাস্ট বলতে মেকানিজম, অ্যাট্রোপির মেকানিজমের পরে এরপরে যেগুলো থাকবে ওগুলো নেক্সট দিন আমরা পড়াবো, এই মেকানিজমটাই আজকে লাস্ট। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখা গেছে অ্যাট্রোপির ক্ষেত্রে দুইটা জিনিস হইতে পারে, এই ক্ষেত্রেও দেখা গেছে সেলের ডেথ হইতে পারে এবং সেলের সাইজ ডিক্রিজ করতে পারে। দুইটা জিনিস অ্যাট্রোপিতেও দুইটা জিনিস হইতে পারে, একটা হচ্ছে সেল ডেথ হইতে পারে এবং সেলের সাইজ ডিক্রিজ করতে পারে। এখন এখানে মেইন জিনিসটা হচ্ছে সেলের সাইজ ডিক্রিজ করা। আলটিমেটলি সে কি করতে পারবে, যে যদি সেলের সাইজ ডিক্রিজ করেও সে কি করতে না পারে, অ্যাডজাস্ট করতে না পারে ওই সিচুয়েশনে, তখন সে কি করবে, সেল ডেথ করবে। যেমন মনে করো একজন মানুষ অনেকদিন ধরে না খেয়ে আছে, সো আজ শুরুর দিকে সেল কি করবে, সাইজে কমবে। একটা সময় গিয়ে কিন্তু সেল শেয়ার দেখা গেছে আননেসেসারি সেল গুলা বডি থেকে কি করে দিবে, রিমুভ করে দিবে। ঠিক আছে, তো রিমুভ করার প্রসেসটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। আর সেল সাইজটা মেইনলি হচ্ছে সে দুইটা ভাবে কি করে কন্ট্রোল করে, একটা হচ্ছে সে প্রোটিন সিনথেসিস কমায় দিবে সেলের, সেলের ভিতরে মেটাবলিক অ্যাক্টিভিটিস কমে যাবে। মেটাবলিক অ্যাক্টিভিটিস কমে যাওয়ার ফলে দেখা গেছে তার ভিতরে যে প্রোটিন সিনথেসিস হইতো নর্মালি, সেই পরিমাণ প্রোটিন তার মধ্যে সিনথেসাইজ হবে না। আর আরেকটা যেটা হবে, প্রোটিন সিনথেসিস কমায় দিলে একটা ওয়ে, আরেকটা ওয়ে হচ্ছে প্রোটিন ডিগ্রেডেশন। তার মানে হচ্ছে এক্সিস্টিং যে প্রোটিন গুলো আছে সেলের, সেই প্রোটিন গুলাকে সে কি করবে, ইউজ করা শুরু করবে। তার মানে সেল সাইজটা দুইটা কারণে কমে যাচ্ছে, একটা হচ্ছে কি প্রোটিন সিনথেসিস কমে যাওয়া, আরেকটা হচ্ছে প্রোটিন সিনথেসিস যেটা অলরেডি সিনথেসাইজড অবস্থায় আছে সেটাকে ডিগ্রেড করা বা সেটাকে ইউটিলাইজ করা। দুইটা ওয়ে। এখন প্রোটিন ডিগ্রেডেশনটা, প্রোটিন সিনথেসিস ডিক্রিজ করতেছে মেইনলি মেটাবলিক অ্যাক্টিভিটিস কি করার জন্য, কমে যাওয়ার কারণে। তার ভিতর মেটাবলিক অ্যাক্টিভিটিস কমে যাওয়ার কারণে প্রোটিন সিনথেসিস কমে গেছে। আর প্রোটিন ডিগ্রেডেশনটা মেইনলি দুইটা ওয়েতে হয়। একটা হচ্ছে অটোফেগি, একটা হচ্ছে অটোফেগি প্রসেস। অটোফেগি প্রসেস হচ্ছে দেখা গেছে কি হবে, যে যখন সেলের ভিতরে নর্মালি প্রোটিন সিনথেসিস হচ্ছে না, প্রোটিন সিনথেসিস না হলে সেলের ভিতরে কি হচ্ছে না, এনার্জির পরিমাণ কি হচ্ছে, কমে যাচ্ছে। এনার্জি যে সে আগে যেভাবে পেতো সেভাবে পাচ্ছে না। তো এই ক্ষেত্রে যেটা হবে যে তার ভিতরে লাইসোসোম আছে, লাইসোসোম থাকার কারণে লাইসোসোমের মধ্যে, লাইসোসোম হচ্ছে একটা ভ্যাকিউল বা একটা থলের মতো একটা অর্গান, যার ভিতরে বিভিন্ন ধরনের মেটাবলিক এনজাইম থাকে। তো দেখা গেছে সে যেহেতু তার প্রোটিন সিনথেসিস করতে পারতেছে না, তার ভিতরে এক্সিস্টিং যে প্রোটিন গুলো আছে বা এক্সিস্টিং যে অর্গানেলস গুলো আছে, সেলুলার অর্গানেলস যেগুলো আছে, সেগুলোকে সে ইউটিলাইজ করা শুরু করবে এবং সেগুলাকে ইউটিলাইজ করে সে এনার্জি জেনারেট করা শুরু করবে। তো এটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে অটোফেগি। এবং একটা সময় দেখা গেছে যে সে পুরো সেলটাকে কি করে ফেলছে, শ্রিঙ্ক করে ফেলছে, সেলের সব ধরনের অর্গানেলস কে সে ইউটিলাইজ করে ফেলছে, সেলটা ছোট হয়ে গেছে। আর ইউবিকুইটিন প্রোটিওসোম পাথওয়ে যেটা আর কি, এটা হচ্ছে মেইনলি যে যেটা হবে যে আমরা জানি সেলের যে স্কেলিটাল বলে বা সেলের কঙ্কাল আছে, যেটাকে আমরা বলি সাইটোস্কেলিটন বলি, এবং এটা হচ্ছে মেইনলি সেলের যে স্ট্রাকচারটা, যে ইনট্যাক্ট স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে মেনটেন করে। তো এক্ষেত্রে যেটা হবে যে
এই পাথরের ক্ষেত্রে যেটা হবে মেইনলি যে ইউবিকুইটিন লাইগেজ নামে একটা এনজাইম আছে, যেটা হচ্ছে ইউবিকুইটিনকে হচ্ছে সাইটোস্কেলিটনের সাথে কি করবে, জয়েন করায় দিতে। লাইগেজের কাজ, লাইগেজ জাতীয় যে এনজাইম গুলো আছে সেগুলো হচ্ছে মেইনলি জয়েন করতে সাহায্য করে। তো এই সাইটোস্কেলিটনের সাথে ইউবিকুইটিনকে কি করবে, জয়েন করায় দিবে। এবং ইউবিকুইটিনকে সাইটোস্কেলিটনের সাথে জয়েন করানোর পরে যে স্ট্রাকচারটা আসবে, ওই স্ট্রাকচারটা হচ্ছে প্রোটিওসম যে ইয়াটা আছে, এটাও হচ্ছে এনজাইম কন্টেনিং একটা স্যাক বা থলে। সেটা হচ্ছে কি করবে, ওই অ্যাক্টিভেট হবে এবং সেটা হচ্ছে কি করবে, ওই সাইটোস্কেলিটনটাকে ইউবিকুইটিন জয়েন্ট অবস্থায় যে ফর্মে আসে ওই ফর্মে হচ্ছে ব্রেকডাউন করতে সাহায্য করবে। তার মানে হচ্ছে সেলের যে সাইটোস্কেলিটন আছে বা কঙ্কালটা আছে সেটাকে ভেঙে ফেলবে প্রোটিওসম। কখন ভেঙে ফেলবে, যখন হচ্ছে ইউবিকুইটিনটা হচ্ছে সাইটোস্কেলিটনের সাথে ইউবিকুইটিন লাইগেজ দ্বারা কি করবে, জয়েন্ট অবস্থায় থাকবে। এর ফলে দেখা গেছে সেলের কি হবে, যে নর্মাল যে স্ট্রাকচারটা আছে সেটা কি হয়ে যাবে, লুজ হয়ে যাবে। সেলটা নর্মালি যে ইনট্যাক্ট অবস্থায় থাকতো সেভাবে থাকতে পারবে না, সেলটা শ্রিঙ্ক করে যাবে। তো মেইনলি এটা এখানে আমরা কি বলছি, যদি মেকানিজমটাকে সামারাইজ করি, এটাই হচ্ছে লাস্ট অংশ। যে আমরা বলছি যে যখনই মনে করো কোনো একজন পেশেন্টের উদাহরণ দিলাম যে হচ্ছে খাবার ঠিকভাবে খাইতে পারতেছে না, শুরুতে বডি কি করবে, সেলের সাইজ কমায় দিতে সাহায্য মানে দিবে, যাতে করে সে ওই সিচুয়েশনটাকে ফেস করতে পারবে। এবং এই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাট্রোপি। এবং দেখা গেছে যে সাইজ ডিক্রিজ করেও সে ঠিকঠাক ভাবে সিচুয়েশন অ্যাডজাস্ট করতে পারতেছে না, তখন সে যেটা করবে, সেলটাকে ডেথ করাবে, সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস প্রসেসের মাধ্যমে। এবং সাইজ ডিক্রিজ করার ক্ষেত্রে আমরা বলছি হচ্ছে দুইটা প্রসেস থাকে, একটা হচ্ছে সেলের যে মেটাবলিক অ্যাক্টিভিটি, নর্মাল মেটাবলিক অ্যাক্টিভিটিস, ওই নর্মাল মেটাবলিক অ্যাক্টিভিটিসটা লস হবে। এবং নর্মাল মেটাবলিক অ্যাক্টিভিটিস লস হওয়ার কারণে দেখা গেছে তার ভিতরে নর্মালি যে প্রোটিন গুলো সিনথেসিস হওয়ার কথা ছিল সেগুলো সিনথেসিস হবে না। এবং নর্মাল প্রোটিন সিনথেসিস না হওয়ার কারণে তার ভিতরে এক্সিস্টিং যে প্রোটিন গুলো আছে সেল সেগুলোকে ইউটিলাইজ করা শুরু করবে, যেটাকে আমরা ডিগ্রেডেশন বলতেছি, প্রোটিন ডিগ্রেডেশন শুরু করবে। এবং প্রোটিন ডিগ্রেডেশনের দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে অটোফ্যাগি আর একটা হচ্ছে কি ইউবিকুইটিন প্রোটিওসোম পাথওয়ে। অটোফ্যাগিটা বলতে হচ্ছে লাইসোসোমের মাধ্যমে হয়। লাইসোসোম হচ্ছে সেলুলার একটা অর্গানেলস, যেটা হচ্ছে ভ্যাকিউম মানে থলের মতো, এবং যার ভিতরে বিভিন্ন ধরনের মেটাবলিক এনজাইম থাকে। বা এই এনজাইম গুলো দ্বারা কি করবে, সে বিভিন্ন ধরনের সেলের ভিতরে যে এক্সিস্টিং যে প্রোটিন গুলো আছে অলরেডি সিনথেসাইজড, সেগুলাকে ইউজ করা শুরু করবে। এবং একটা সময় দেখা গেছে সেলের সব প্রোটিন সে শেষ করে ফেলবে। আর ইউবিকুইটিন প্রোটিওসোম পাথওয়ে যেটা আছে সেটা হচ্ছে কি, আমরা বলছি যে সেলের সাইটোস্কেলিটন নামে একটা সেলুলার কঙ্কাল যেটাকে আমরা বলি, সেই কঙ্কালটা সেলের ইনট্যাক্ট যে স্ট্রাকচার সেটা মেনটেন করে। এবং ইউবিকুইটিন প্রোটিওসোম পাথওয়ে যেটা হবে, যে ইউবিকুইটিন লাইগেজ নামে একটা এনজাইম আছে, যেটা হচ্ছে ইউবিকুইটিনকে হচ্ছে সাইটোস্কেলিটনের সাথে অ্যাডজাস্ট করে দিবে বা জোড়া লাগাই দিবে। এবং জোড়া লাগানোর পরে যে ফর্মটা তৈরি হয়, এই ফর্মটা হচ্ছে ইজিলি প্রোটিওসোম যে ইয়াটা আছে, স্যাক বা থলে আছে, সেই প্রোটিওসোমটা হচ্ছে কি করতে পারে, তার ভিতরে যে এনজাইম থাকে সেই এনজাইম দ্বারা সেই সাইটোস্কেলিটনের ওই স্ট্রাকচারটাকে ভেঙে ফেলতে পারে, যেটা হচ্ছে ইউবিকুইটিনের সাথে অলরেডি অ্যাডজাস্ট অবস্থায় আছে। এতে করে দেখা গেছে যে কি করবে, প্রোটিওসোম সেলের সব সাইটোস্কেলিটাল স্ট্রাকচারকে ভেঙে ফেলবে এবং সেলের নর্মাল যে 3D স্ট্রাকচার বা ইনট্যাক্ট স্ট্রাকচার সেটা আর মেনটেন হবে না, সেলটা আস্তে উপরে চুপসে যাবে বা শ্রিঙ্ক করে যাবে, যেহেতু কঙ্কাল ভেঙে ফেলছে সেলের। তো এইভাবে হচ্ছে মেনলি কাজ করে। ঠিক আছে, অ্যাট্রোপি বুঝছি। যে সাইড টুকটাতে বুঝছি, বাকি এটা পরে বোঝা যাবে। আচ্ছা, এটা একটু আজকেই পড়ে ফেলবা, কারণ হচ্ছে মনে থাকবে না, না হয় পরে গিয়ে দেখবা যে কিছু বুঝতেছো না। কঠিন আছে কাইন্ড অফ, কারণ যেহেতু নতুন অনেক টার্ম আছে, বাট ইম্পসিবল না আই থিঙ্ক। আজকে দেখো, দেখলে পারবা আর কি। আচ্ছা, আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে ছেড়ে দিচ্ছি, সবাই একটু রেসপন্স করবা। আর গুগল ক্লাসরুমে হচ্ছে বিএলসি তে হচ্ছে একটা দেওয়া হবে, কোশ্চেন দেওয়া হবে, কোশ্চেন